লেখিকা মৃদুচ্ছন্দা চক্রবর্তীর সময়ের প্রতিধ্বনি। গল্পটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন আর একটা কমেন্ট করে জানাবেন যে আপনাদের গল্পটি কেমন লাগলো। তাহলে শুরু করা যাক আজকের গল্প, সময়ের প্রতিধ্বনি। সালটা ছিল 1983। মল্লিকা ওরফে মলি সেন যখন 18 বছর, তখন সে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে অপেক্ষা করছে তার রেজাল্টের জন্য। একেই গরম, তার ওপর সে জানে না রেজাল্ট কেমন হবে। তার মা ইংরেজির শিক্ষিকা, কিন্তু মলি চায় ইতিহাস নিয়ে পড়তে। সবে পরীক্ষা শেষ হয়েছে, এখনো অনেক দেরি ফল বের হতে। ওর অনেক বন্ধুরা গেছে বিভিন্ন জায়গায় বেড়াতে, কিন্তু ওরা যেতে পারছে না কারণ ওর মা উচ্চ মাধ্যমিকের খাতা দেখছেন। উনি ইংলিশের হেড এক্সামিনার। ওনার কাছে প্রায় 20 থেকে 30 জন এক্সামিনার প্রতি বছর আসেন, খাতা দেখেন। অন্য এক্সামিনারদের সঙ্গে অনর্গল মিটিং করছেন। বলতে গেলে নিজের নাওয়া খাওয়ার সময় নেই। অন্যদের মধ্যে কেউ কেউ মাঝে মধ্যে মলির সঙ্গে দু একটা কথা বলেন, ব্যাস ওইটুকুই। মলি সাধারণত ওই ঘরে যায় না। প্রতি বছর এই সময়টা মলির ভীষণ বিরক্তিকর লাগে। বাড়িতে আছে শুধু ওর মা আর বাবা। মা বাড়ি বসে খাতা দেখছেন আর বাবা অফিসে দিনের বেলায়। সব সময় কেমন যেন উতলা লাগে, কারো সাথে কথা বলার নেই। কাজের বেনুদি যতক্ষণ থাকে একটু আধটু কথা বলতে পারে, তার উপর বেশিরভাগ সময় লোডশেডিং, বাইরে অসহ্য গরম। ঠিক সেই সময় একদিন দুপুরবেলা হঠাৎ দরজার কড়া নড়ে উঠল। যেহেতু মা খাতা নিয়ে ব্যস্ত, মলি দরজা খুলে দিল। সামনে এক ভদ্রলোক দাঁড়িয়ে, কাঁধে একটা ব্যাগ। বিরক্তি লাগলো ওর। কে রে বাবা, জানে না শোনে না, ওর মুখের দিকে তাকিয়ে আছে। আপনি কাকে চান? সে বলল, দিদি কোথায়? মলি বুঝল ওর মাকে খুঁজছেন উনি। ওর মাকে অনেকেই দিদি ডাকে, তবুও নিশ্চিত হবার জন্য ও বলল, ও আপনি মার সাথে দেখা করতে চান? মলি প্রায় পেছন ফিরে বাড়ির ভেতর যাবার জন্য যাচ্ছিল, সঙ্গে সঙ্গে শুনল, ও মাই গড মলি, কত বড় হয়ে গেছিস! আমি তো চিনতেই পারিনি তোকে। আমাকে চিনতে পারলি? আমি ভাস্কর মামা। এবার মলি সত্যি একটু লজ্জা পেল। অনেক আগে মামার এক বন্ধু ভাস্কর মামা আসতো ওদের বাড়ি। তখন মলি অনেক ছোট ছিল, ওর মার কাছে পড়তে আসতো। ছোট্ট মলি ওকে খুব বিরক্ত করত ওর সাথে খেলার জন্য। একদিন ভাস্কর ওর সাথে ওর পুতুল নিয়ে খেলতো আর বলতো, তোকে তাড়াতাড়ি বড় হতে হবে, এই পুতুল খেলা বাচ্চাদের খেলা, এবার ওয়ার্ড গেম খেলতে হবে। তখন মলি রেগে যেত, বলতো, তুমি আমাদের বাড়ি আর আসবে না, আমার মার কাছে খালি পড়া খালি পড়া। আমি তোমাকে একদম লাইক করি না। খালি আমার মায়ের কাছে আসো কেন? তোমার নিজের মায়ের কাছে যাও পড়তে। এবার মলি একটু হাসলো। হ্যাঁ, এবার চিনতে পেরেছি। ভাস্কর 6 ফুট লম্বা, মাথা ভর্তি কোকড়া চুল, বেশ ফর্সা। তার দৃঢ়তা ও আত্মবিশ্বাস প্রতীয়মান ছিল তার গাঢ় ভ্রুযুগলে। এক প্রখর ব্যক্তিত্ব থাকা সত্ত্বেও ওর মুখে সর্বদা এক নির্মলতার ছাপ ছিল। মলির চোখে ভাস্করকে দেখতে ছিল কামাল হাসানের মতন। সে সময়টা কামাল হাসান চলচ্চিত্র জগতের নামকরা উঠতি তারকা, আর অল্প বয়সের মেয়েদের হার্টথ্রব। জানা গেল ভাস্কর মামা এখন আমেরিকার কলম্বিয়া ইউনিভার্সিটিতে ইংলিশের প্রফেসর। সে ছুটিতে এসেছে কলকাতায়। তাছাড়া মায়ের শরীরটাও ভালো যাচ্ছে না। ও দেশে সামার বা গ্রীষ্ম টানা 3 মাসের। ভাস্কর মামা যখন হাই স্কুলে পড়তো তখন ও মলির মার কাছে পড়তে আসতো মাঝে মাঝে। মলির মা কখনো পয়সা নিয়ে কাউকে পড়ান না। উনি জানাশোনা কেউ আসলে তাদের সাহায্য করতেন আগেও, এখনও তাই করেন। ভাস্কর মামার বক্তব্য, সে মলির মা কৃষ্ণাদির জন্যই ইংলিশ নিয়ে পড়াশোনা শুরু করে। কৃষ্ণাদি ওকে একসময় খুব উৎসাহ দিতেন। ভাস্করকে দেখে মলির মা খুব খুশি হয়ে খাতা দেখা ছেড়ে উঠে আসতে আসতে জিজ্ঞাসা করলেন, তুই না বলেছিলি নেক্সট উইকে আসবি?
ভাস্কর কৃষ্ণাদিকে প্রণাম করতে করতে বলল, হ্যাঁ, আজ কোথাও যাবার ছিল না, তাই চলে এলাম। কেমন আছো দিদি? এই ছোট্ট মেয়েটা এত বড় হয়ে গেল কি করে? কৃষ্ণা মুচকি হেসে ভাস্করের কুশল জানতে চাইলেন, তার মা কেমন আছেন, সে কতদিন থাকবে ইত্যাদি। তারপর ওকে নিয়ে ভেতরে গিয়ে ওকে শরবত, চানাচুর, কাস্টার্ড খেতে দিলেন। ভাস্কর মলির ছোট মামা তাপসের সঙ্গে এক জায়গায় তবলা শিখতে যেত। যদিও ভাস্কর তাপসের থেকে ছোট, ওরা অনেকটা বন্ধুর মতন ছিল। ছোট মামা তাপস এখন কলকাতার একটি কলেজে অর্থনীতির অধ্যাপনা করেন। খেতে খেতে ভাস্কর ব্যাগ থেকে কিছু জিনিস বার করতে লাগলো। একটা লাল ওয়ালেট, পারফিউম, একটা কবিতার সংকলন বার করলো। মলি এগিয়ে গিয়ে দেখল সেটা এমিলি ডিকিনসনের কবিতা। মলি ওর মার মুখে ডিকিনসনের কথা শুনেছে, কয়েকটা কবিতা পড়েছে, তবে তার খুব একটা ভালো লাগে না। তারপর ভাস্কর মলির দিকে তাকিয়ে মাথায় একটু চুলকে বলল, তোর জন্য যা এনেছি সেটা দেখলে তুই আমাকে আবার আগের মতো চলে যেতে বলবি। এই বলে ভাস্কর ওর ব্যাগ থেকে একটা বারবি ডল বের করলো। সেটা দেখে সবাই খুব হাসলো। তখন কৃষ্ণা বললেন, তুই কি করে ভাবলি ও এই পুতুল নিয়ে খেলা করে এখনো? ওকে সে বাচ্চা মেয়ে আছে নাকি এখনো? ভাস্কর হা হা করে হাসতে থাকলো। তারপর ওর ব্যাগ থেকে বার করলো মেমোরি গেম। এই নে, এটা তোর। ওটা আসলে অন্য একজনের জন্য এনেছিলাম, ভুল করে এই ব্যাগে নিয়ে এসেছি। এবার মলির মনে হলো ভাস্কর মামাটা অতটা খারাপ নয়, অন্তত ওর জন্য গেমটা এনেছে। মলির সেই সামারে একটা নাচের কম্পিটিশন ছিল। ওর সাথে যে ভদ্রলোক সবসময় তবলা বাজান, তার হঠাৎ হার্ট অ্যাটাক হয়, তাই তিনি অসুস্থ হয়ে পড়েন। তখন ওর এক বন্ধু এক তবলচি ঠিক করে দেয়। সে ভালো বাজাতে পারে না, তবু মলি চেষ্টা করে কাজ চালিয়ে দিতে। একদিন বিকেলে মলি নাচের প্র্যাকটিস করছিল, আর ওই ছেলেটি ওর সঙ্গে সঙ্গত করছিল। ঠিক সেই সময় ভাস্কর এসে শুনতে পায় তবলার বোলগুলো। ও ঘরে ঢুকে কিছুক্ষণ আবার শোনে। তারপর সেই দিন সেই ছেলেটি চলে যাবার পর মলিকে জিজ্ঞেস করে, এই ছেলেটি তোর সঙ্গে সবসময় বাজায়? ওর বলার ধরন দেখে মলি আর ওর মা বুঝতে পারলেন ভাস্কর কি বলতে চাইছে। মলি হেসে ফেলল, না, আমার সঙ্গে যিনি বাজান উনি খুব ভালো বাজান, ওনার হার্ট অ্যাটাক হয়েছে। এই ছেলেটাকে আমার এক বন্ধু জোগাড় করে দিয়েছে। আমি জানি না একে নিয়ে কি করে কম্পিটিশনে যাব, এর জন্য আমার পারফরমেন্স খারাপ হবে। ভাস্কর বলল, দে তোর হাতুড়ি আর পাউডার। মলি অবাক হয়ে বলল, তুমি বাজাবে আমার সঙ্গে? সঙ্গে সঙ্গে কৃষ্ণা বলে উঠলেন, ভাস্কর খুব ভালো তবলা বাজাতো। তখন ভাস্কর বলল, বাজাতাম না, এখনো বাজাই। আমাদের ওখানে সব প্রোগ্রামে আমি একমাত্র তবলছি। এখান থেকে নামকরা শিল্পী গেলে তাদের দরকার হলে সেখানে ওরা আমাকেই ডাকে। নে তুই শুরু কর, আর কথা না বলে। প্রথমে মলি একটু কিন্তু কিন্তু করছিল, কিন্তু ভাস্কর জিজ্ঞেস করলো, তোর মিউজিকটা একটু প্লে কর দেখি। যেইমাত্র মলি ওর টেপ বাজাতে শুরু করলো, ভাস্করও মাথা নেড়ে নেড়ে বাজাতে শুরু করলো। সে কি দুর্দান্ত বাজনা! ওর তবলার গমগমে আওয়াজে সারা বাড়ি যেন মুখর হয়ে উঠেছে। মলি নাচতে শুরু করলো। ঠিক মতন বাজাতে পারলে যন্ত্র কথা বলে। একটা সময় ভাস্কর চোখ বন্ধ করে ধ্যানে বসার মতো বসে বাজিয়ে যাচ্ছিল। মলি যেন আবার নিজেকে ফিরে পেল। ওরা যখন প্র্যাকটিস শেষ করলো, তখন ডিনারের সময় হয়ে এসেছে। মলি হাঁপাচ্ছে আর ঘামছে, ভাস্করও ঘামছে, কিন্তু ওর মুখে এক অমলিন আনন্দ ফুটে উঠেছে। তোর প্রোগ্রাম কবে? ভাস্কর জিজ্ঞেস করলো। আরও 3 সপ্তাহ আছে। ভাস্কর বলল, বেশ তো, তুই এই ছেলেটিকে আসতে বারণ করে দে। ও তোর সঙ্গে বাজালে তোকে নিয়ে সবাই হাসাহাসি করবে। তুই তো বেশ ভালো নাচিস, এটাকে স্পয়েল করতে তোর দেওয়া যাবে না। আমি তোকে হেল্প করব। তখন মলি বলল, আমি কি বলে ওকে আসতে বারণ করব? তুই যা কিছু একটা বলবি। তারপর কৃষ্ণার দিকে তাকিয়ে বলল, দিদি, তোমার কি মনে হয় আমি কি ভুল কিছু বললাম? এ ছোকরা মোটেও ভালো বাজায় না। ভাস্করের কথায় কৃষ্ণা যেন একটু স্বস্তির নিঃশ্বাস ফেললেন। সেও বললেন মলিকে, মলি, তুই এই সুযোগ আর পাবি না, হেজিটেট করিস না। তারপর ভাস্করের দিকে ফিরে বললেন, কিন্তু ভাস্কর, তুই ফিরে যাবি না? ভাস্কর উত্তর দিল, না, আমি আরও কিছুদিন থাকবো। আমার যাবার কোনো তাড়া নেই। মায়ের শরীরটা ভালো নেই, আমি সেভাবেই সময় নিয়ে এসেছি।
তোমাকে সেদিন ফোনে বললাম, মনে নেই? এভাবে মলি পরের 3 সপ্তাহ ভাস্করের সঙ্গে নাচ প্র্যাকটিস করলো। ওর অবাক লাগে মাঝে মাঝে যে মানুষটা এত দারুণ কবিতা আবৃত্তি করতে পারে, ইংরেজি সাহিত্য সম্বন্ধে জানে, সে কি করে এত সুন্দর তবলা বাজায়। কম্পিটিশন যত এগিয়ে আসছিল, একদিন মলি তত ক্লান্ত হয়ে পড়ছিল। ভাস্কর আসবে জানা সত্ত্বেও ওর মনে হতো ওর যেন আর কোনো শক্তি নেই। ভাস্কর খুব সময়নিষ্ঠ, ও ঠিক যেই টাইমে বলা থাকতো সেই টাইমে আসতো। কিন্তু মলি রেডি থাকতো না। তখন কোনো দিন ভাস্কর একটু রেগে যেত। মলিকে ওর মা বোঝালেন যে এরকম করে একজন ওর জন্য সময় আর শ্রম দুটোই দিচ্ছে, মলির তার প্রতি শ্রদ্ধা মনোযোগ দেওয়া উচিত। একদিন এরকম ওর মা যখন ওকে বোঝাচ্ছেন, ভাস্কর এসে হাজির। ওর মুখ দেখে ভাস্কর ঠিক বুঝতে পারে মলির আজ ভালো লাগছে না, হয় টায়ার্ড নয়তো এনার্জি নেই। সে তখন বলল, চল, তোকে আর আজ নাচতে হবে না, তোকে আমি এক জায়গায় নিয়ে যাব, তোর খুব ভালো লাগবে। সেদিন ভাস্কর ওকে ব্রিটিশ কাউন্সিলে নিয়ে গেল। মলি এই লাইব্রেরির কথা শুনেছে কিন্তু কোনো দিন যায়নি। সেদিনও মন স্থির করেছিল যে ও ইংলিশ অনার্স নিয়ে পড়বে। যখন লাইব্রেরি থেকে বের হলো তখন ভাস্কর ওকে নিয়ে হাঁটছিল রাস্তা দিয়ে। এলিয়ট, ইয়েটস এদের কথা বলছিল একটু একটু। ভাস্কর একটু জোরে জোরে কথা বলছিল। মলি বেশ মন দিয়ে শুনছিল। ওর ক্লান্তি কোথায় চলে গেছিল। যদিও এইসব ব্রিটিশ কবিদের কথাও কিছু কিছু জানে, ভাস্কর মামার মুখে শুনে মনে হচ্ছিল এরা অনেক কাছের লোক। ঠিক সেই সময় শুনতে পেল, আরে ভাস্কর না? ওরা দুজন পিছন ফিরে তাকালো। একজন এগিয়ে এসে ভাস্করের পিঠে হাত রাখলো। এবার ভাস্করের অবাক হবার পালা। সে কি রে রানা, তানিয়া, তোরা এখানে? তোরা তো দুজনেই শুনেছিলাম জেএনইউতে আছিস। মলি দেখল সেই ভদ্রলোকের পাশে এক মহিলা, তানিয়া নামের মহিলা। ভাস্করের দিকে তাকিয়ে বলল, আমরা এখানে এসেছি, আমার বোনের বিয়ে ছিল তাই। অবশেষে তোর উন্নতি হলো, গার্লফ্রেন্ড না গিন্নি? সে তারপর মলির দিকে তাকালো। মলি খুব লজ্জা পেয়ে গেল। ভাস্কর জোরে জোরে হাত মাথা নেড়ে বলল, আরে ধুত, দুটোর কোনোটাই না। এ হলো কৃষ্ণাদির মেয়ে মলি। আমি যেমন ছিলাম তেমনই একা আছি। তখন তানিয়া নিজের কথায় নিজেই লজ্জা পেয়ে বলল, সরি, এই সেই ছোট্ট মলি যে আমাদের ওপর রেগে যেত আমরা কৃষ্ণাদির কাছে পড়তে যাই বলে। তখন সবাই একসাথে হাসতে শুরু করলো। ওরা দুজন মলিকে তার মায়ের কথা জিজ্ঞেস করলো। তারপর ওরা একদিকে চলে গেল আর ভাস্কর আর মলি ট্রাম ধরল। ট্রামে বসে মলি অনেক কিছু ভাবছিল। ভাস্কর মামা কিরকম পপুলার, কিন্তু এখনো একটা গার্লফ্রেন্ড পর্যন্ত হয়নি। ওনাদের কবে বিয়ে হয়ে একটি বাচ্চাও আছে। কেন ভাস্কর মামার এখনো বিয়ে হয়নি? এরকম সুপুরুষ, এত গুণ, তবুও কেন এখনো সে একা? সেদিন রাতে মলি প্রতিজ্ঞা করল সে আর কোনোদিন ভাস্কর আসার পর তার সময় নষ্ট করবে না। সেই কম্পিটিশনে মলি প্রথম স্থান পেল। ওর গুরু খুব খুশি হন। সেই সময়টা কম্পিটিশন হয়ে যাবার পরও মলি মাঝে মাঝে ভাস্করকে বলতো ওর নাচের সঙ্গে তবলা বাজাতে। সে নাচের মধ্যে একটা নতুন আনন্দ খুঁজে পেল। একদিন ভাস্কর তাকে বলে, তুই মধুবন মেয়ে রাধিকা নাচে রে, গানটা শুনেছিস? চল আজকে সেটা নিয়ে একটা করিও কর। মলি প্রথমে একটু অবাক হলো, সে কোন মান্ধাতার আমলের গান? তখন ভাস্কর বলল, ওর বোন একবার এই গানটার উপর নেচেছিল, তখন সে বাজিয়েছিল। অবাক হয়ে মলি বলল, তোমার বোন আছে? জানতাম না তো। তখন ভাস্কর একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ছিল, আর নেই। কজন বন্ধুর সাথে এক বন্ধুর বাগান বাড়িতে গেছিল। অনেকে সাঁতার কাটতে পুকুরে নামে। সোমা সাঁতার জানতো না, কেউ ধাক্কা দিয়েছিল, ডুবে গেছিল, সেটা কেউ লক্ষ্যই করেনি। যখন সবাই মিলে ওঠার সময় হলো দেখলো সে নেই। ততক্ষণে সব শেষ হয়ে গেছিল। আমার থেকে 5 বছরের ছোট বোন আমার প্রাণ ছিল। আমি ওর কথা সব সময় ভাবতাম। ওকে আমি সাইকেল চালানো শিখিয়েছিলাম। ওর প্রথম অ্যালফাবেট আমি শেখাই, যোগ বিয়োগ করতে আমি শেখাই। আমার মা ডাক্তার, তাই নিজের ক্লিনিক, পেশেন্ট, হাসপাতাল নিয়ে ব্যস্ত থাকতো। বাবা আর্মি সার্জন, তাই প্রায় বাড়িতেই থাকতো না। ওর কোথাও একটু লাগলে আমার কাছে আসতো। আমি ফু দিয়ে দিলে ওর ব্যথা সেরে যেত। বোনকে খুব ছোটবেলায় পিঠে চড়িয়ে দই চাই খেলতাম।
কখনো কখনো আমরা খেলতে খেলতে ক্লান্ত হয়ে গেলে সোমা আমার কোলে ঘুমোতো। আমরা যখন দুজনে একসঙ্গে থাকতাম আমাদের আর কাউকে দরকার হতো না। এসব কথা বলতে বলতে ভাস্করের চোখটা ছলছল করে উঠল। মলি ওর কাছে এগিয়ে গিয়ে ওর হাতে হাত রাখে, পিঠে হাত বুলিয়ে দেয়। ভাস্কর মামার জন্য কেমন যেন মায়া হয়। এই কঠিন কঠোর মানুষটার একটা দুর্বলতা আছে, সেও ভেঙে পড়তে পারে। এত বছর পরও বোনের মৃত্যু তাকে এখনো এত কষ্ট দেয়। সেবার ভাস্কর আর কৃষ্ণা দুজন মিলেই মলিকে রাজি করায় ইংলিশ নিয়ে পড়ার জন্য। আর কদিন আছে রেজাল্ট বের হবার, তারপর বিভিন্ন কলেজে অ্যাপ্লিকেশন জমা দিতে হবে। রেজাল্ট বের হবার পর দেখা গেল মলি ইংলিশে অনেক বেশি নম্বর পেয়েছে হিস্ট্রি থেকে। সুতরাং আর কোনো সন্দেহ রইল না যে সে ইংলিশ নিয়ে পড়বে। ভাস্কর মলিকে নিয়ে কয়েকটা ভালো কলেজে গিয়ে অ্যাপ্লাই করলো। মলি চান্স পেল প্রেসিডেন্সিতে, কলকাতার নামকরা কলেজ। ওর মা একসময় এই কলেজ থেকেই পড়েছিলেন। ভাস্করও এই কলেজের প্রাক্তন ছাত্র। সবাই খুব খুশি। মলির স্বল্পভাষী বাবা বললেন, এবার একদিন একটা ছোট পার্টি দেওয়া যাক মলির সাফল্যে। সেদিন ওদের বাড়িতে বেশ লোকজন এসেছিল, আত্মীয়, কিছু বন্ধু বান্ধব, মলির স্কুলের বন্ধুরা। সে সন্ধেটা খুব ভালো কেটেছিল সবার। মলির কয়েকজন বন্ধু তাকে আড়ালে ডেকে জিজ্ঞেস করলো, ওই কামাল হাসানের মতন দেখতে হ্যান্ডসাম লোকটা কে? কেউ আবার ইয়ার্কি করে বলল, তোর বয়ফ্রেন্ড, কবে হলো? ইত্যাদি ইত্যাদি। মলির বয়ফ্রেন্ড কথাটা শুনে মন্দ লাগছিল না। ভাস্কর মামা সত্যি খুব হ্যান্ডসাম, এত গুণ আছে, মন্দ কি? ও একটু হেয়ালি করে মুচকি হেসে বন্ধুদের বলল, হ্যাঁ সেরকমই কিছু বলতে পারিস। ভাস্কর সেটা শুনতে পায়। ও তখনই মলিকে কিছু বলেনি, কিন্তু প্রায় সবাই চলে যাবার পর জিজ্ঞেস করে, তুই তোর বন্ধুদের বলেছিস আমি তোর বয়ফ্রেন্ড? মলি কথা ঢাকা দেবার চেষ্টা করলো, না কই, আমি তো বলিনি। ভাস্কর হেসে ফেলল মলির তোতলানো দেখে। তারপর ওর মাথায় একটা আলতো করে টোকা মেরে বলল, বললে বলেছিস, কার কি আসে যায়। মলি বুঝল এ যাত্রায় বেঁচে গেল। সে রাতে মলির মাথায় এই বয়ফ্রেন্ড কথাটা বারবার ঘুরপাক খাচ্ছিল। সবাই চলে যাবার পর ও শুয়ে শুয়ে চিন্তা করছিল, সত্যি যদি ওরা দুজন কাছে আসতে পারে। ওর আজ পর্যন্ত কোনো ছেলেকে সেরকমভাবে কোনোদিনও পছন্দই হয়নি। সবাইকে কেমন যেন ইম্যাচিওর মনে হয়েছে। ওর বয়সী যাদের দেখে তারা সবাই একেবারে ক্যাবলাকান্ত। সেদিক থেকে দেখতে গেলে ভাস্কর মামা ইজ পারফেক্ট। কত জ্ঞান, কত গুণ, কি সুপুরুষ। মলির মনে হলো ভাস্কর যদি ওর বয়ফ্রেন্ড হয় তাহলে ওর সব বন্ধুরা খুব জেলাস হবে। পর মুহূর্তেই আবার মনে হলো, ছি, ও কি করে এরকম ভাবছে, মানুষটাকেও মামা ডাকে। ও বুঝলো মাথাটা ঠিক কাজ করছে না। এটা ওটা ভাবতে ভাবতে ক্লান্ত হয়ে সেদিন ঘুমিয়ে পড়েছিল। একবার ভাস্কর মলিকে নিয়ে নন্দনে গেছিল গ্যালিলিও দেখতে। তখন নাটক শেষ হবার পর হাঁটছিল ওরা। ভাস্কর অনেক কথা বলে যাচ্ছিল, মলি শুনছিল, আবার মন্তব্যও করছিল। তার মাঝখানে হঠাৎ একসময় নিচু গলায় মলি বলে উঠল, আই লাভ ইউ ভাস্কর মামা। যখন ভাস্কর জিজ্ঞেস করলো, কি কিছু বললি? মলি মাথা নাড়ল। সেদিন ভাস্কর শুনেও না শোনার ভান করেছিল কেন? নিজের মধ্যে এক দ্বন্দ্ব, নাকি সে বয়সে অনেক ছোট বলে আপত্তি? সেদিনটা ছিল মলির এক বন্ধুর দিদির বিয়ে। মলি খুব সুন্দর করে সেজেছিল। ও সাধারণত খুব একটা সাজে না, তবে আজ তো সবাই সেজেই যাবে, বিয়ে বাড়ি বলে কথা। সেখানে যাবার আগে যেহেতু ভাস্করকে কথা দিয়েছিল ওর বাড়ি যাবে, কটা নোটস নেবে, তাই সেখানে আগে গেল। দরজা খোলে ওদের কাজের মাসি বাসন্তী। সে জানায় ভাস্কর বাড়ির লাইব্রেরিতে আছে। ওর গলার আওয়াজ শুনে ভাস্কর চেয়ার থেকে উঠে দাঁড়ালো। কয়েক মুহূর্ত মলির দিকে মন্ত্রমুগ্ধের মতন চেয়ে রইল। নীল শাড়ি, কপালে টিপ, চোখে কাজল, হাতে ম্যাচ করা কাচের চুড়ি, গলায় হার, ওর লম্বা চুল খোলা। এ কাকে দেখছে ভাস্কর? নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। এত সেজেছিস কেন, কোথায় যাচ্ছিস? বলল ভাস্কর। তখন মলি কৃত্রিম অভিযোগের স্বরে বলল, বাহ, তোমার এখানে আসলে সাজা মানা নাকি? তারপরে নিজেই হেসে ফেলল আর বলল, আমার বন্ধু কুহুর দিদির বিয়ে আজ। তোমায় বলেছিলাম মনে নেই তোমার? তাই তো আগে বেরিয়েছি, যাতে তোমার এখান থেকে হয়ে বিয়ে বাড়ি যেতে পারি।
ওর বাড়ি সেই বিধান সরণি। ভাস্কর তখনও মলির দিকে তাকিয়েছিল। হঠাৎ খেয়াল হলো মলি কথা বলছে, কিছু বলছে। নিজেই মাথা ঝাঁকিয়ে মলির কথায় মন দেবার চেষ্টা করলো। ও যেন অন্য কোনো স্বপ্নের জগতে হারিয়ে গেছিল। হ্যাঁ, কি বলছিস? বেশ করেছিস, সেজেছিস। শোন, তুই বলেছিলিস নাইটিঙ্গেল, ক্রিস্টাবেল এগুলো পড়ানো শুরু করেছে তোর প্রফেসররা, তাই সেগুলো নোটস দিলাম। আমি যাবার আগে তোকে ড্রামার ওপর নোটস দিয়ে যাব। মলি এই অসম্ভব মানুষটার জন্য নিজের মধ্যে এক ধরনের অনুভূতি লক্ষ্য করে। সেটা অনেকটা পাগলামোর মতো লাগে। ভাস্করকে না দেখলেও সারাদিন উসখুস করে। ওকে দেখলে সে রাতে ঘুম হয় না। ওর চোখের দিকে তাকালে মনে হয় ওর শরীরে বিদ্যুৎ প্রবাহ হচ্ছে। মলির মা নিজে ইংলিশের টিচার হওয়া সত্ত্বেও মলি ভাস্করের ওপর বেশি নির্ভর করতে শুরু করে। এরপর ভাস্কর ফিরে গেল আগস্ট মাসে। ওর যখন যাবার সময় হলো, যাবার আগের দিন মলিদের বাড়ি এসেছিল। কৃষ্ণা ওকে অনেক করে ধন্যবাদ দিলেন মলিকে সেই 3 মাস নাচ, ওর অ্যাডমিশন আর ওকে গাইড করার জন্য। ভাস্কর হেসে বলল, তুমি এরকম করে বলছো কেন বারবার? তুমিও তো একদিন এই একা ছেলেটাকে গাইড করেছিলে। কৃষ্ণাদি, তুমি না থাকলে আমি আজ কোথায় থাকতাম, কি করতাম জানি না। তখন কৃষ্ণা একটু হাসলেন। যেদিন ভাস্কর ফিরে যায় সে সন্ধেটা মলির খুব একা লাগে। ভাস্কর মামা প্রায় প্রতিদিন ওদের বাড়ি এসেছে। তা না হলে ওকে নিয়ে কোথাও না কোথাও গেছে। ব্রিটিশ কাউন্সিল, ইংলিশ মুভি, না হলে এমনি কোথাও ঘুরতে গেছে। সেদিন যেন সময় আর কিছুতেই কাটছিল না। সে রাতে মলি ভাস্করকে এক লম্বা চিঠি লিখল। যদিও বাংলা ইংলিশে মেশানো চিঠির শুরু হয়েছিল ডিয়ার ভাস্কর মামা বলে। চিঠির বাকিটুকু ছিল এক প্রেমিকার প্রেমপত্র তার প্রবাসের প্রেমিকের প্রতি। ভাস্কর অবাক হয়ে গেছিল মলির চিঠিতে ওর ম্যাচুরিটি দেখে। কে বলবে মেয়েটা সবে কলেজ শুরু করেছে। ভাস্কর কোনো প্রতিবাদ করেনি, বরং তাকে প্রশ্রয় দিয়েছে। মলির চিঠি পাবার সঙ্গে সঙ্গে ভাস্কর অনেক আগুপিছু চিন্তা করেছে। কোনোভাবেই নিজের মনকে অস্বীকার করতে পারেনি। হ্যাঁ, ও মলিকে ভালোবাসে, কিন্তু ভালোবাসে বলে একটা মেয়ের জীবনকে ধ্বংস করার অধিকার ওর নেই। মলি ওর থেকে অনেক ছোট, বলতে গেলে ওর তুলনায় একটা বাচ্চা মেয়ে। বারবার নিজেকে প্রশ্ন করেছে ও মলির উঠতি বয়সের অজ্ঞতা, সরলতা, লাবণ্য এসবের সুযোগ নিচ্ছে না তো? আমি কি পাগল হয়ে যাচ্ছি? না না না। ওর কানে বারবার মলির বিভিন্ন কথা ভেসে আসছে। ভাস্কর মামা, ক্যাচ মি ইফ ইউ ক্যান। এই পোয়েমটা আর একবার রিসাইট করো প্লিজ। নাইটিঙ্গেল ওটা আমার খুব ভালো লাগে। যখন তুমি রিসাইট করো লাস্ট লাইনগুলো, আমার মনে হয় পাখিটা আমাকে গুড বাই বলছে। হেট গুড বাইস, আই হেট টু বি অ্যালোন। তুমি আমায় ছেড়ে চলে যেও না। ফুচকা খেতে আমি খুব ভালোবাসি। চলো না আমরা একটু ফুচকা খাই। তোমার বনলতা সেন কেমন লাগে? মলির এরকম খাপছাড়া কথাবার্তা শুনতে শুনতে ভাস্করের কেমন যেন অভ্যেস হয়ে গেছিল। ও দেশে ফিরে যাবার পর দিনের শেষে বাড়ি ফিরলে ওর খুব ইচ্ছে করত মলির অনর্গল বকবকানি শুনতে। তার মনে আছে কোনো কোনো দিন এত বেশি বকবক করতো বলে একদিন ওকে বলেছিল, তুই খালিই বকে যাস, থামিস না একদম। একবার চিন্তা করে দেখেছিস এত বকলে তুই কোনো কিছুতে মন দিতে পারবি না? তখন মলি ভাস্করের বকুনিতে হেসে ফেলেছিল। ওর মাঝে যে এক সারল্য আর নির্ভেজাল শিশুসুলভ ভাবভঙ্গি, তা ভাস্করের চিন্তাধারার শিকড়কে যেন একটু নাড়িয়ে দেয়। ওর মনে মলি একটু একটু করে একটা খাস জায়গা দখল করে নেয়। ভাস্কর নিজেই বুঝতে পারে এর আগে কোনোদিন কারো কথা এমনভাবে চিন্তা করেনি। আর এই একটা ছোট মেয়ে, যাকে বলতে গেলে ওর তুলনায় শিশু বলা যায়, সে কিনা তার কথা চিন্তা করে রাতের ঘুম নষ্ট করছে। ওদিকে মলিও খালি ভাস্করের গলার আওয়াজ শুনতে পায়, তার তবলা বাজানো, মাঝে মাঝে মুখে বোলগুলো বলা, ধা ধিন ধিন ধা, ধা ধিন ধিন ধা, না তিন তিন তা, তেটে ধিন ধিন ধা। ভাস্কর প্রতি সপ্তাহে তাকে অল্প একটু কথা লিখত। কিন্তু কিছুদিনের মধ্যে মলি খেয়াল করলো সেই অল্প কথার সংখ্যা বেড়ে যাচ্ছে আর ভাস্করের লেখার ধরন বদলে যাচ্ছে। তাহলে কি ও যা ভাবছে তাই হতে চলেছে? মাঝে মাঝে ভাস্কর ফোন করত। মলি আর ওর মায়ের সঙ্গে একটু আধটু কথা বলতো, যেটা ও এবার আসার আগে কখনো করেনি। ও কৃষ্ণাকে মাঝে মাঝে ফোন করে একটু কথা বলতো।
মলির সঙ্গে নয়। ও যখন মলির সাথে কথা বলতো তখন ওকে জিজ্ঞেস করতো ক্লাসে এখন কি পড়ানো হচ্ছে, কোন টপিকটা ওর ভালো লাগছে, এসব। একদিন হঠাৎ বলে বসলো, তোর কোনো বয়ফ্রেন্ড হয়েছে? মলি একটু লজ্জা পেয়ে বলল, ধুত, কি যে বলো তুমি। তারপর আবার সাহস করে বলল, কেন, হলে তোমার আপত্তি আছে? উল্টো দিক থেকে ভাস্কর কোনো উত্তর দিল না। মলি ভাবল লাইন কেটে গেছে, তাই হ্যালো হ্যালো করতে থাকলো। তখন ভাস্কর কথা ঘুরিয়ে দিয়ে বলল, তাহলে আমি আর্মস অ্যান্ড দ্য ম্যান এর ওপর কিছু পাঠাচ্ছি এবার। ঠিক আছে, বাই। পরের বছর ভাস্কর এলো 1 বছরের জন্য, কারণ ও সাবাটিক্যাল লিভ পেল আর দেশে ভিজিটিং প্রফেসর হয়ে এলো। ভাস্করকে এয়ারপোর্ট থেকে রিসিভ করতে গিয়েছিল মলি, আর সঙ্গে ওর এক বন্ধু তন্দ্রা। তন্দ্রার বাড়ি এয়ারপোর্টের কাছে, তাই ও মলিকে সঙ্গ দিয়েছিল। তাছাড়া মলি ওকে ভাস্কর সম্বন্ধে কিছু আভাস দিয়েছিল। তন্দ্রার খুব দেখার ইচ্ছে মলির এই পছন্দের মানুষটিকে। এয়ারপোর্টে গিয়ে মলি খুব অপ্রস্তুতে পড়ে গেল। ভাস্করের মা সেদিন সেখানে উপস্থিত, তবে তিনি কিন্তু মলিকে দেখে খুশি হয়েছেন। উনি সবার আগে গিয়ে অপেক্ষা করছিলেন। ভাস্করের প্লেন ল্যান্ড করার পরও বাইরে আসতে একটু সময় লাগলো। ডাক্তার এনাক্ষী নন্দী, ভাস্করের মা, দক্ষিণ কলকাতার এক স্ত্রীরোগ বিশেষজ্ঞ। ভালো ডাক্তার বলে ওনার বেশ সুখ্যাতি আছে। উনি মলি আর ওর বন্ধুর সঙ্গে অনেক কথাবার্তা বলেন। ওনার প্রথম কথা হলো, ও মা, তুই এত বড় হয়ে গেছিস, শাড়ি পরে বিলকুল লেডি লাগছে, কি পরছিস এখন? তারপর হঠাৎ বলে বসলেন, আমার বাবলুটার জন্য এবার একটা মেয়ে দেখ তোরা। কৃষ্ণাকে বলিস আমি বলেছি, এবার ওকে বিয়ে দিয়ে তবে পাঠাবো। ভালো কথা, তোরা এবার একদিন চলে আয় আমার বাড়ি। মলি তার কোনো উত্তর দিল না, শুধু একটু মুচকি হাসলো আর মাথা নাড়ল। এরপর ভাস্কর বাইরে আসলে প্রথমে ওর মাকে প্রণাম করে জড়িয়ে ধরে। তারপর ওর মাকে বলে, তুমি ওকে চিনতে পেরেছ? মলি তন্দ্রার সঙ্গে ভাস্করের আলাপ করিয়ে দিল। ভাস্কর একটু হেসে বলল, আমাকে এতজন রিসিভ করতে এসেছে দেখে বেশ ভালো লাগছে, নিজেকে কেমন ভিআইপি মনে হচ্ছে। ডাক্তার নন্দী ইশারা করতে ওদের গাড়ির ড্রাইভার এগিয়ে এসে মালপত্র ট্রাঙ্কে রাখল। এরপর ভাস্কর এগিয়ে গিয়ে ড্রাইভারের মুখ দেখে বলে, পূর্ণদা তুমি? মা, তুমি বলনি তো পূর্ণদা এসেছে? কেমন আছো? পূর্ণদা ওদের ড্রাইভার। তারপর ভাস্কর বলল, পূর্ণদা, যেতে যেতে অন্ধকার হয়ে যাবে, তোমার সদ্য ক্যাটারাক্ট অপারেশন হয়েছে, তুমি আমাকে চাবি দাও, আমি গাড়ি চালাবো, তুমি পাশে বসো। প্রথমে পূর্ণদা একটু আপত্তি করলেও ভাস্কর সেটা শুনল না। অগত্যা ভাস্কর আর পূর্ণদা সামনে বসলো, মলি, ভাস্করের মা আর তন্দ্রা পেছনে বসলো। ওরা প্রথমে তন্দ্রাকে নামালো তার বাড়ি। সারা রাস্তা যেতে যেতে মলি পূর্ণদার মুখেই বেশিরভাগ শুনল ওদের বাড়ির কথা আর ইতিহাস। অফিস টাইমে গাড়ি ছুটছে ভিআইপি রোড দিয়ে, রাস্তায় বেশ ট্রাফিক। ও যা বুঝলো তা হলো এরকম, ভাস্করের ঠাকুরদা ছিলেন পূর্ববঙ্গে জমিদার। অল্প বয়সে তার পত্নী বিয়োগ হয়। সে সময় তার ওপর 3 সন্তানের দেখাশোনার ভার পড়ে। তিনি তার বোন এবং এক অতি বিশ্বস্ত কাজের লোককে কলকাতা পাঠিয়ে দেন। কলকাতায় সেই 3 বাচ্চার মামার বাড়িও ছিল। কলকাতায় সে 3 সন্তান বড় হতে থাকে তাদের পিসি এবং দাদু দিদিমার কাছে থেকে, আর সেই কাজের লোকটি থেকে যায় তাদের সঙ্গে। পরে জমি জমা যা সম্ভব বেচে দিয়ে এদেশে এসে উনি নিজের বাগান বাড়িতে ওঠেন এবং পরে দক্ষিণ কলকাতার বর্তমানের বাড়িটি কেনেন। সেই কাজের লোকটি ছিলেন পূর্ণদার বাবা। সেই থেকে ওদের বাড়িতে তার পরিবারও থাকে। পূর্ণদার জন্ম এখানে ওদের বাড়িতেই। পূর্ণদা যখন ছোট তখন বড় কর্তা ছেলেকে মেডিকেল কলেজে পাঠান। সে সময় ছেলের সঙ্গে প্রেম হয় এক অতীব সুন্দরী মেয়ের। সেও তখন ছোট কর্তার সঙ্গে এক মেডিকেল কলেজে পড়ে। সে হলো কি এখনকার বৌমণি, মানে ভাস্করের মা। বড় কর্তা বৌমণিকে কখনো কোনোদিন কোনো কিছুতে বাধা দেননি, তাকে নিজের মেয়ের মতন ভালোবাসতেন। তারপর ছোট কর্তার বৌমণির ঘরে এলো এই দাদাবাবু আর আমাদের ফুলের মতন ছোট্ট দিদিমণি। তাকে ঈশ্বর নিয়ে গেলেন অসময়ে। একসময় ভাস্কর গাড়ির ভেতরের পরিস্থিতি সামাল দেবার জন্য বলল, আচ্ছা পূর্ণদা, তুমি তো পৃথিবীর সবাইকে চেনো, তুমি একে চেনো? পূর্ণদা মুখ পেছনে ফিরিয়ে মলির মুখের দিকে তাকিয়ে এবার একটু হাসার চেষ্টা করে বলল, ও এরে চিনবনি, উনি তো কৃষ্ণা দিদি। ভাস্কর এবার বলল, ভালো করে দেখো, ঠিক বলছো? পূর্ণ আবার ভালো করে দেখল, তারপর বলল, জানি না বাপু,
তুমি কি কৃষ্ণা দিদির মাইয়া? তখন মলি হেসে ফেলল। ও এবার অবাক হলো, বলল, তুমি আমার মাকে চেনো? তখন পূর্ণ আবার বলতে শুরু করলো, কেমনে চিনবনি, আমি তো দাদা বাবুরে তোমার মার কাছে নিয়ে যাইতাম পড়ানোর লাইগা। তুমি তখন ছোট ছিলা আর আমাগরে দেখলেই রাইগা যাইতা। এবার সবাই মিলে হেসে ফেলল। এতক্ষণে ভাস্কর বলল, দেখেছিস তুই কি জিনিস ছিলিস, তোকে আমরা রীতিমতো ভয় পেতাম। এর মধ্যে গাড়ি মলির বাড়ির সামনে চলে এসেছে। ভাস্কর বলল, চল, এসেছি যখন একবার কৃষ্ণাদির সঙ্গে দেখা করে যাই। মলি বলল, হ্যাঁ চলো না, মা খুশি হবে। মাসি তুমিও চলো। পূর্ণদা তুমিও এসো। ভাস্করের মা লিফট ছাড়া উঠতে পারেন না, অসুবিধা হয়। আজ ওদের লিফট চলছে না, তাই উনি আর পূর্ণদা গাড়িতে থেকে গেলেন। মলি আর ভাস্কর একসাথে সিঁড়ি দিয়ে উঠছিল। ওদের এটা ফ্ল্যাট বাড়ি, মলিরা থাকে 4 তলায়। ওঠার সময় ভাস্কর একসময় মলির হাতটা চেপে ধরল। মলি কিছু বলল না। কেমন আছিস বলল ভাস্কর। মলির আবার সে ইলেকট্রিক শক খাওয়ার মতো লাগলো। ও কোনো কথা বলতে পারল না, শুধু মাথা নেড়ে জানালো সে ভালো আছে। ভাস্কর এবার জিজ্ঞেস করলো, আমি এসেছি, তুই খুশি হয়েছিস? মলি আবার মাথা নাড়ল, কিন্তু এবার মুখ দিয়ে আওয়াজ বের হলো, খুব। তখন ভাস্কর বলল, এবার অনেক দিনের জন্য এসেছি, 1 বছর। বিরক্ত হয়ে চলে যেতে বলবি না তো? বাই দ্য ওয়ে, তোকে শাড়ি পরে খুব সুন্দর লাগছে। মলি ওর বুকের মাঝের পাগলা হাওয়াটাকে সামলে কোনো রকমে অল্প হাসল। সে রাতে ভাস্কর খাবার পর ওর মাকে ওর ঘরে বিছানায় বসতে বলল, কি রে, কি হলো, তোর ক্লান্ত লাগছে না? ঘুমোবি না? ভাস্কর বলল, না না, আমার ঘুম পাবে ভোরবেলা। মনে নেই এর আগের সব বছরগুলো কিরকম প্রথম কদিন দিনের বেলা ঘুমোতাম? জেট ল্যাগের জন্য। আমি তোমাকে এখানে এসে বসতে বলেছি একটা কারণে। এনাক্ষী একটু মুচকি হেসে বলেন, আমি যা ভাবছি তা যদি সত্যি হয় খুব ভালো হয়। আমি অন্তত নিশ্চিন্ত হব। মেয়েটা তোর থেকে বয়সে বেশ ছোট হলেও আমার ওকে আজ খুব ভালো লেগেছে, ভারী মিষ্টি মেয়ে। এবার ভাস্কর অবাক হয়ে ওর মায়ের দিকে তাকিয়ে রইল। তখন উনি বলেন, কি করে বুঝলাম ভাবছিস? তোর আর কোনো বন্ধু গেছে তোকে রিসিভ করতে এয়ারপোর্টে? সপ্তাহের মাঝখানে কে কাজ ফেলে এয়ারপোর্ট ছুটবে কাউকে রিসিভ করার জন্য? তোরা দুজনে দুজনের দিকে কিভাবে তাকাচ্ছিলি সেটা দেখে যে কোনো লোক বুঝতে পারবে কি চলছে। আমি মা, সব বুঝি। আর দেরি করিস না, এবার আমার কথা শোন, বিয়েটা কর। এবার ভাস্কর একটু অসহায় হয়ে বলল, মা তুমি কি বলছো জানো, মলি আর আমার মধ্যে কোনো কথা হয়নি। কৃষ্ণাদি জানলে তোমার কি মনে হয় সে মেনে নেবে? সে খুব ডমিনেটিং মেয়ে সম্বন্ধে। মলি সত্যি আমাকে কিভাবে নেবে আমি জানি না। এনাক্ষী ছেলের মাথায় গায়ে হাত বুলিয়ে গালে গাল ঠেকিয়ে আদর করে বলল, সব সময় মতন হবে আমার বিশ্বাস। নে এবার শুয়ে পড় বাবলু, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, ঘুম এসে যাবে। এবছর মলির পড়ার চাপ অনেক বেড়ে গেছে, তাছাড়া নাচ তো আছেই। মলি নিজে একটা টিউশন করে এখন। সে ওদের ফ্ল্যাটের একটা ক্লাস 9-এর মেয়েকে পড়ায়। ও এটা খুব এনজয় করছে। ভাস্কর আগের বারের মতন আর সময় পায় না, কারণ ও যাদবপুর ইউনিভার্সিটিতে ভিজিটিং প্রফেসর হয়ে পড়াচ্ছে। তবু ওরা প্রায় প্রতিদিন ফোনে কথা বলে। মলির শুক্রবার বিকেলে ক্লাস থাকে না, ভাস্করেরও সেদিনটা অফ থাকে। ওরা মিট করে রেস্টুরেন্ট, লাইব্রেরি, বুক ফেয়ার, এরকম বিভিন্ন জায়গায়। মাঝে মাঝে ভাস্করের বাড়িতে ওর 2-1 বন্ধু এলে মলিও আসে। তাদের কেউ কোনোদিন ভাস্করকে জিজ্ঞেস করে না মলির সঙ্গে ওর কী সম্পর্ক, কিন্তু সবাই বুঝতে পারে যে ওদের একটা স্পেশাল রিলেশন আছে। যেদিন মলি বলে সেদিন ভাস্কর ওকে ওর বাড়ি আসতে বলে, কোনো নোটস নেওয়া বা কোর্সের কিছু জানার থাকলে। সেদিন ভাস্কর অপেক্ষা করছিল মলির জন্য। ওদের একটা নাটকের অ্যানালিসিস করার পর মলি যখন বাড়ি ফেরার জন্য উঠেছে, তখন ভাস্কর বলল যে ওর এক কলিগ এর বাড়ি অন্য সবার নেমন্তন্ন তার ছেলের মুখে ভাতে। সে চায় মলিকে ওর সঙ্গে নিয়ে যেতে। মলি একটু ইতস্তত করে, তারপর বলে, তোমায় যদি কেউ জিজ্ঞেস করে আমি তোমার কে, তুমি কি বলবে? ভাস্কর বলল, কি বলবো তুই বল। মলি চুপ করে থাকে, তারপর লজ্জা লজ্জা মুখে বলে, আমি জানি না। তখন ভাস্কর বলে, আমি যদি বলি তুই আমার ফিয়ান্সে, সেটা ঠিক বলা হবে? তখন মলি বলে, সত্যি কি আমি তাই? ভাস্কর বলল, তুই যদি আমাকে সে সুযোগ দিস তাহলে মিথ্যা হবার তো কোনো কারণ দেখছি না আমি।
মলি ভ্রু কপালে তুলল আর গলায় একটা আওয়াজ করল। মনে হলো ওর শ্বাস বন্ধ হয়ে যাবে। আর কোনো কথা না বাড়িয়ে নোটসগুলো হাতে নিয়ে বলল, ভাস্কর মামা, এবার আমি আসি। মলি যাবার জন্য যেই এক পা এগোলো, ভাস্কর ওর সামনে এসে পথ রোধ করে দাঁড়িয়ে পড়ল। মলিও দাঁড়িয়ে রইল। ও মলির ঘাড়ে হাত রেখে বলল, আমি জানি না ভালোবাসা কি। আমি কাউকে কোনোদিনও ভালোবাসিনি, কিন্তু আমি এখন সেটা অনুভব করতে পারছি। মলি এ কথাটা এতদিন ধরে শোনার অপেক্ষায় ছিল, তবুও নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। ও নিজের অবিশ্বাসকে যাচাই করার জন্য একবার জিজ্ঞাসার স্বরে বলে উঠল, কিন্তু ভাস্কর মামা। ভাস্কর আর কিছু না বলে ওর মুখটা নিজের হাতের পাতায় নিল, আর পর মুহূর্তে মলির পরিচয় হলো এক অন্যরকম স্পর্শের সাথে, যা সে আগে কখনো অনুভব করেনি। বাঁধন হারা হয়ে সে ভাস্করকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল। ভাস্করও তাকে কাছে টেনে নিল। ভাস্করের প্রতিশ্রুতি মলিকে সাহস দিল, তাই সেদিন রাতে মলি ওর মা বাবাকে সব কথা বলল। মলির মা প্রথমে ঘোর আপত্তি করেন ওদের এই সম্পর্ক নিয়ে। ভাস্কর কি করে আমার এই সর্বনাশ করলো? ওকে আমি নিজের ভাইয়ের মতন স্নেহ করেছি, ওর ওপর আমি সব থেকে বেশি ভরসা করতাম, তার একবার বিবেকে বাঁধলো না এই কাজটা করার? তুই জানিস ও তোর থেকে কত বড়? ও যখন আমার কাছে পড়তে আসে প্রথম, তুই তখন কত ছোট ছিলিস। মলি বলতে দ্বিধা করল না, মা, তুমি আর বাবা সুখী আছো, তোমাদের তো অনেক বয়সের তফাৎ, তোমাদের 15 বছরের তফাৎ। ভাস্কর মামাও আমার থেকে 15 বছরের বড়। তুমি কেন বাধা দিচ্ছ মা? আমি এতদিন একা একা থেকেছি, তুমি তোমার কাজ নিয়ে ব্যস্ত থাকো, বাবা তার ক্লায়েন্ট নিয়ে ব্যস্ত থাকে। কখনো ভেবেছ কিভাবে আমি কলেজের পর বাড়িতে দিন কাটাই? যখন পরীক্ষা থাকে আমি ব্যস্ত থাকি, কিন্তু তারপর তোমরা আমাকে সব দিয়েছ, কিন্তু আমি যে ভীষণ একা। যেদিন থেকে ও এসেছে আমার একাকিত্ব চলে গেছে। ও আমাকে অনেক কিছু শিখিয়েছে। তুমি এতদিন বলতে আমাকে ইংলিশ নিয়ে পড়ার জন্য, কারণ তুমি নিজে পড়েছ। তুমি আর কোনো কারণ দেখাওনি। কোনোদিন বলেছ কেন ইংলিশ নিয়ে পড়লে ভবিষ্যতে ভালো সম্ভাবনা আছে? ভাস্কর মামা আমাকে সব বুঝিয়েছে। একটা সময় আসে যখন মলি মায়ের ওপর রাগ করে দরজা বন্ধ করে নিজের ঘরে শুয়ে থাকে। ওর বাবা খুব শান্ত মানুষ, কম কথা বলেন, কিন্তু মেয়ে একমাত্র তার কথা সব সময় শোনে। ওর বাবা বিপ্লব বাবু স্ত্রীর সব কথা মন দিয়ে শুনলেন, তারপর বললেন যে মলি তো ঠিক বলেছে। তারা যদি 15 বছরের তফাতে বিয়ে করে সুখী হন, তাহলে মলি আর ভাস্কর কেন নিজেদের মানিয়ে নিতে পারবে না? কৃষ্ণা, তাহলে আর চিন্তার কি আছে? মেয়ে আমাদের সাগর পাড়ি দেবে। চলো আমরা মলির সঙ্গে কথা বলি। কৃষ্ণার তখন ভাস্করের ওপর রাগ আছে এভাবে মলিকে উস্কানোর জন্য। সে বলে, মলি নিজেকে কি ভেবেছে? ও এখনো বাচ্চা, জীবনের কতটুকু জানে? তাছাড়া ও চলে গেলে আমি তো একা হয়ে যাব, বাড়ি ফাঁকা হয়ে যাবে। মামা বলে ডাকে আর তার সম্বন্ধে এরকম ভাবনা চিন্তা, বেশি ইংলিশ সিনেমা দেখার ফল। সেদিন তিনি কিছুতেই কথা বলতে রাজি হলেন না। বিপ্লববাবু কৃষ্ণাকে বললেন যে সে মা হয়ে স্বার্থপরের মতো কথা বলছে। মলির ঘরে ঢুকে ওর বাবা ওর সঙ্গে কথা বললেন। তিনি বললেন যে মলি যা চাইছে তাই হবে, ওনার এ ব্যাপারে মত আছে। পরদিন ভাস্করের মা সকালে কৃষ্ণাকে ফোন করে বললেন যে উনি সেই সন্ধ্যায় ওদের বাড়ি আসতে চান ওর সাথে দেখা করতে। কৃষ্ণা না বলতে পারল না। সেদিন সে নিজে স্কুলে গেল না। সকালে দেখল মলির ঘরের দরজা বন্ধ। দরজায় টোকা দিয়ে ঘরে ঢুকে দেখল মলি ঘুমোচ্ছে। ও একটু ভয় পেল। সে মেয়ের গায়ে ধাক্কা দেবার সঙ্গে সঙ্গে মেয়ে উঠে পড়ল। কৃষ্ণা বলল, কি রে, আজ কলেজ যাসনি কেন? একটা বড় হাই তুলে মলি উঠে বসল। তারপর বলল, আমার আজ একটাই ক্লাস ছিল, কিন্তু কাল প্রফেসর বলে দিয়েছেন আজ উনি আসবেন না, তাই যাইনি। মা, আমি সরি তোমাকে যদি হার্ট করে থাকি, কিন্তু আমি ভাস্কর মামা ছাড়া কারো কথা কোনোদিন ভাবিনি, ভাবতেও পারবো না। সারা রাত কৃষ্ণা অনেক চিন্তা করে বুঝেছে যে মলিকে ওর ওভাবে আপত্তি জানানো উচিত হয়নি। কয়েক ঘন্টা সে ব্যালকনিতে বসে চিন্তা করেছে। তাই আজ সকালে ভাস্করের মায়ের কথায় রাজি হয়। সে তখন মলিকে বলে যে আজ সন্ধেবেলা ভাস্করের মা আসবেন, সে যেন ভাস্করকেও আসতে বলে। এভরিথিং উইল বি ফাইন। আমি সরি মলি, কাল হঠাৎ করে তুই যখন বললি আমি একটা বড় ধাক্কা খেলাম। আমি আসলে প্রস্তুত ছিলাম না, কিন্তু তুই যা বলেছিস পরে চিন্তা করে দেখেছি প্রতিটা কথা ঠিক।
ওর মা যে এত সহজে মেনে নেবে সে কথা মলি ভাবতেও পারেনি। ও সঙ্গে সঙ্গে ভাস্করকে ফোনে সব জানালো। সেদিন সন্ধেবেলা ভাস্কর আর ওর মা মলিদের বাড়ি এলো। মলির বাবা দরজা খুলে দিলেন। এরপর মলির মা আর মলি ভেতর থেকে ড্রয়িং রুমে আসে। মলিকে দেখতে অন্য বাঙালি মেয়েদের মতো, কিন্তু ওর চোখে মুখে একটা বুদ্ধিদীপ্ত তীক্ষ্ণতার ছাপ আছে। ওর টিকালো নাক আর হরিণীর মতন চোখ যে কোনো কারোর দৃষ্টি আকর্ষণ করবে সহজে। মলি যখন তার ফর্সা ছিপছিপে চেহারায় একটা শাড়ি পরে, চোখে কাজল লাগিয়ে, একটা টিপ পরে, তার লম্বা চুলের একটা বিনুনি কাঁধের সামনে নিয়ে আসে, সে হয়ে দাঁড়ায় প্রকৃত সুন্দরীর সংজ্ঞা। সেদিন মলি একটা হলুদ রঙের শাড়ি পরেছিল, সঙ্গে অল্প কিছু অলংকারে ওকে লাগছিল অপূর্ব সুন্দরী। ভাস্করের মা বললেন, তোকে ভারী মিষ্টি লাগছে, এদিকে এসে আমার কাছে বস। ভাস্করের এক ফ্যাকাল্টি মিটিং ছিল, সেটা শেষ হলেও মলিদের বাড়ি যায়। ঘরে ঢুকেও মলিকে দেখে চোখ ফেরাতে পারে না। সেদিন ওদের কথা হলো ভাস্কর আর মলির ভবিষ্যৎ নিয়ে। এবার ভাস্কর ফিরে যাবার আগে ওরা রেজিস্ট্রি ম্যারেজ করবে। তারপর মলির বিয়ে পার্ট 2 হয়ে গেলে ও আমেরিকা যাবে, সেটা পরের বছর। সে সময় ভাস্কর আবার আসবে ওকে নিয়ে যেতে। মলি আমেরিকা গিয়ে বাকি পড়াশোনা করবে। বাকি মাসগুলো ওরা একসাথে প্রায় প্রতিদিন থেকেছে। ভাস্কর এবার মলিকে ভালো করে নোটস দিয়েছে। মলির যখন পার্ট 1 পরীক্ষা, ভাস্কর ওর সেন্টারে গেছে মলির মা আর বাবার সঙ্গে। ওর বন্ধুরা দেখেছে ভাস্করকে। এমনি মলি খুব ভালো ছাত্রী, কিন্তু সেকেন্ড পেপার খুব কঠিন ছিল, তাই মলি নার্ভাস হয়ে গেছিল। ভাস্কর প্রতিদিন ওর সঙ্গে অনেক রাত পর্যন্ত থেকে ওকে সাহস দিয়েছে, আর মাঝে মাঝে বলেছে, তুই আমার বউ হলে তোকে ভালো করতেই হবে, তা না হলে ঘরে বসে রান্না করা ছাড়া আর কিছু করতে পারবি না ও দেশে গিয়ে। পরের পেপার আর কদিন পর, মন দিয়ে মাথা ঠান্ডা করে পড়, আমি তোর পাশে আছি, টেনশন করবি না। তারপর থার্ড পেপারের দিন খুব ভোরে ভাস্কর মলিদের বাড়ি এলো। সেদিন পরীক্ষা ভালো দিল। মলির পরীক্ষা শেষ হবার পর ওদের রেজিস্ট্রি ম্যারেজ হলো। সেদিনটা ছিল ওদের দুজনের খুব আনন্দের দিন। দুপুরে রেজিস্ট্রি করার পর ভাস্করের মা সবাইকে ওদের বাড়িতে নিয়ে বেশ ভালো মধ্যাহ্ন ভোজের ব্যবস্থা করেন। সেদিন আরও অনেকে ভাস্করের বাড়ি এসেছিল। মলির মামারা মাসিরাও নিমন্ত্রিত ছিলেন। যখন সবাই খাওয়া দাওয়া আর গল্পে ব্যস্ত, ভাস্কর চোখের ইশারায় মলিকে ওর ঘরে নিয়ে যায়। মলির গলায় একটা সুন্দর হার পরিয়ে দেয়। তার লকেটের ভেতর ওদের দুজনের একটা ছবি। মলির হারটা খুব পছন্দ হয়। ও এবার ভাস্করকে জড়িয়ে ধরে আদর করে। তার 3 দিন পর ভাস্কর আবার বিদেশে ফিরে গেল। এবার এয়ারপোর্টে মলি ভাস্করকে বিদায় দিল ছলো ছলো চোখে। ভাস্কর মজা করে মলির কানে কানে বলল, মিসেস নন্দী, তুই কাঁদলে তোকে একদম পেতনির মতো লাগে। মলি হেসে ভাস্করের পেটে একটু গুঁতো মেরে বলল, ভাস্কর মামা। সেদিন ভাস্করের মা মলির মাকে বললেন, আমার ছেলেটা চলে গেল, তুই আমার বউটাকে শুধু আজকের জন্য একটু দে, আমরা দুজনে একটু গল্প করব। সেদিন ওরা ফেরার পথে মলির বাড়ি থেমে ওর সেই রাতের জামা কাপড় নিয়ে ভাস্করের মায়ের সঙ্গে গেল। সেদিন ওরা দুজন অনেক রাত পর্যন্ত গল্প করে। ভাস্করের ছোটবেলা, সোমার কথা, ওরা কে কেমন ছিল ছোটবেলায়, ভাস্করের বাবার হঠাৎ মৃত্যু, আর্মি ডিউটিতে থাকাকালীন, এসব নিয়ে। মলি জানতে পারে যে এনাক্ষী মলির দিদিমার ছোট বোনের ননদ। সেই দিক দিয়ে ওদের অনেক দূরের একটা সম্পর্ক আছে। মলির দিদিমা এককালে কিরকম সুন্দরী ছিলেন তিনি সে কথাও বললেন। আজ যদিও সে দিদিমা বেঁচে নেই, উনি ইচ্ছে প্রকাশ করলেন যে এরপর ভাস্কর যখন আসবে তখন ওরা দুজন চলে যাবার আগে উনি ওদের ঘটা করে বিয়ের অনুষ্ঠান করবেন। মলির হবু শাশুড়িকে খুব ভালো লাগলো। মনে হলো কত সহজে উনি তাকে আপন করে নিলেন। তারপর সে বলল, আমি তোমাকে কি বলে ডাকবো? এনাক্ষী একটু হেসে বললেন, তোর যা খুশি ডাকতে পারিস, তবে মা ডাকলে খুশি হব। আমার আর একটা মেয়ের মুখে মা ডাকটা শুনতে খুব ইচ্ছে করে। ওই হতভাগা বাবলুটা মনে হয় কৃষ্ণাকে সারা জীবন দিদি ডেকে যাবে। পায়েস খাবি? আমি কাল করেছিলাম বাবলুর জন্য। তারপর অত রাতে শাশুড়ি বউ মিলে বিছানায় বসে পায়েস খেলো। মলি যত দেখছিল অবাক হয়ে যাচ্ছিল এই মানুষটাকে। এত বড় নামকরা ডাক্তার, কোনো অহংকার নেই, ওকে নিজের মেয়ের মতন করে যত্ন করছেন। একেই কি বলে মাটির মানুষ। এক সময় উনি উঠে গিয়ে কিছু অ্যালবাম নিয়ে এলেন মলিকে দেখানোর জন্য। ওদের সবার বিভিন্ন রকমের ছবি, বিভিন্ন সময়ের। ভাস্করের 6 মাস বয়সের ছবিতেও কি ঘন কোকড়া চুল, হাতে একটা পায়রা মনে হচ্ছে। উনি বললেন ওটা সত্যিকারের পায়রা। ভাস্করের ভয় ছিল না একদম ওই বয়সেও। ওই পায়রাটা ওর দাদুর পোষা ছিল।
অনেক রাত হয়ে গেলে উনি হাই তুলতে লাগলেন। তারপর বললেন মলিকে শুয়ে পড়তে। পরের দিন সকালে ফোন এলো ভাস্করের। সে ঠিক মতন পৌঁছেছে। মলি ওদের বাড়ি আছে জানতে পেরে ও বেশ কিছুক্ষণ ওর সঙ্গে কথা বলল। তারপর এনাক্ষী রেডি হলেন চেম্বারে যাবার জন্য। মলিকে বললেন যে ও একসাথে বেরোলে পূর্ণ ওকে নামিয়ে দেবে ওনাকে নামানোর পর। ঘর থেকে বের হবার আগে উনি মলির হাতটা টেনে ধরলেন। তারপর দেরাজের ভেতর থেকে একটা বাক্স বের করে তার থেকে দুটো কানবালা বার করে মলিকে পরিয়ে দিলেন। পড়াতে পড়াতে বললেন ওগুলো ওনার শাশুড়ির, শ্বশুরমশাই ওনাকে দিয়েছিলেন, আজ থেকে ওগুলো মলির। মলি অপ্রস্তুত হয়ে গেল, বলল কি করছো মা? উনি বললেন কিছু না, এক মা তার মেয়েকে খুঁজে পেয়েছে, তাই তাকে আশীর্বাদ করল। চল, এবার আমার দেরি হয়ে যাবে। আমেরিকা ফিরে যাবার 1 মাস পর ভাস্কর যাচ্ছে মেক্সিকোতে। ওদের একটা কনফারেন্স আছে, সঙ্গে আরও 2 জন যাচ্ছে। তারা তাদের ফ্যামিলি নিয়ে যাচ্ছে। ভাস্করের খুব মনে হচ্ছিল মলি কাছে থাকলে ওকে নিয়ে যেত। সেদিন সকালে ভাস্করের সঙ্গে কথা বলে মলি। তাদের কথা হয় মূলত কিছু অ্যানালিসিস নিয়ে। ভাস্কর বলে ও কাল সেগুলো কুরিয়ারে পাঠিয়েছে। ও মেক্সিকো যাবার আগে এগুলো পাঠিয়ে দিতে চেয়েছিল যাতে মলির পড়ার অসুবিধা না হয়। তারপর মলিকে জিজ্ঞেস করে ও কি চায় মেক্সিকো থেকে। মলি বলে ওর কোনো কিছু দরকার নেই, শুধু অনেক ছবি তুলতে। ও বলে যে 5 দিন ওরা ওখানে থাকবে, তারপর নিউ ইয়র্ক ফিরবে। ভাস্কর হঠাৎ বলে ওঠে, শোন, তোকে আমি একটা কথা বলি, হাসবি না। বলতে পারিস এটা আমার পাগলামো বা ছেলে মানুষই। তোকে এখন আমি সত্যি ভীষণ মিস করছি। কদিন আগে গিয়ে আমি আমার বাঁ হাতের বাজুতে তোর নামে একটা ট্যাটু করেছি। এখানে আমার স্টুডেন্টরা এই কাজ করে। আজ আমিও ওদের মতন হয়ে গেলাম। মলি চুপ করে থাকে, বোঝার চেষ্টা করে মানুষটাকে আর তার মনটাকে। সত্যি কেউ কাউকে এত ভালোবাসতে পারে? ভীষণ উত্তেজিত হয়েও বলে, সত্যি আমার খুব দেখতে ইচ্ছে করছে। ভাস্কর বলে, দেখতে দেখতে দিন চলে যাবে, দেখতে পাবি আমি যখন আসব। এরপর শেষ কথা ভাস্করের মুখে শোনে, আই লাভ ইউ সোনা, আমি ফিরে এসে ফোন করব। মলি বলে, আই লাভ ইউ টু ভাস্কর মামা। প্রতিবারের মতন ভাস্কর আবার বলল, তুই আমাকে মামা বলাটা কবে ছাড়বি? মলি একটু হেসে বলে, আমি চেষ্টা করছি তো। দুজনেই ফোনে হাসে। কলকাতার কোলাহল, ব্রিটিশ কাউন্সিলের বইয়ের গন্ধ, রবীন্দ্র সদনের নাটক, শেলি অ্যান্ড কিটসের কবিতা, লাইট হাউসের সিনেমা, তবলার তাল, ঘুঙুরের আওয়াজ, এসবের মাঝে একটু একটু করে জন্ম নিয়েছিল মলি আর ভাস্করের এক বিরল প্রেম কাহিনী। তাদের হৃদয় ভাগ করা স্বপ্ন এবং প্রতিশ্রুতি তালে নেচেছিল। কিন্তু জীবন একটি অপ্রত্যাশিত বর্ষার মতো মোড় নিয়েছিল। ভাস্কর ফিরে গেল নিউ ইয়র্কে তাদের রেজিস্ট্রি ম্যারেজের পর। কথা ছিল মলি যাবে তার বিয়ে পরীক্ষা শেষ হলে। তাদের আকাঙ্ক্ষা আর আশায় কালিমা ছড়িয়ে কালের গর্ভে মিলিয়ে গেছিল সব স্বপ্ন আর একে অপরকে দেওয়া প্রতিশ্রুতি। মলির সেই পুনর্মিলনের দিন গোনা একদিন শেষ হয়ে গেছিল হঠাৎ করে ভয়াবহ সেই দুর্ঘটনায়। তাদের স্বপ্ন আর সার্থকতার আলো দেখেনি সে সময়। মলিদের বাড়িতে ওর বাবা ছাড়া খবরের কাগজ আর কেউ পড়ে না। সেদিন সকালে বিপ্লববাবু মলিকে ডেকে জিজ্ঞেস করলেন, ভাস্কর তোকে কদিন আগে কোথায় যাবে বলেছিল? মলি বলল, ও বলেছিল মেক্সিকো যাবে, কিন্তু কেন? তখন ওর বাবা ওকে দেখালেন এক বড় ভূমিকম্প হয়েছে মেক্সিকোতে, বহু লোক নিহত হয়েছে আর অনেকে নিখোঁজ হয়েছে। সেদিন মলির মনে হয়েছিল ওর পায়ের তলার মাটি কেউ সরিয়ে নিয়েছিল ঝট করে। ওর দাঁড়াবার কোনো জায়গা নেই, ভেসে থাকার কোনো জায়গা নেই। এতদিন যে স্বপ্ন একটু একটু করে গড়ে তুলেছিল তা নিমেষে ধূলিসাৎ হয়ে গেল। ও খুব ক্ষীণ গলায় বলেছিল, আমার কি হবে বাবা? আমি এখন কি করব? ওর বাবা ওকে যথারীতি আশ্বস্ত করলেন, বললেন, এখনই এত চিন্তা না করতে, খবর নিতে হবে, বিভিন্ন জায়গায় খোঁজ করতে হবে, নিরাশ হবার কোনো কারণ নেই। মেক্সিকোতে পৃথিবী কেঁপে উঠেছিল। একটি ভূমিকম্প ভাস্কর সহ আরও অগণিত মানুষকে গ্রাস করেছিল। মেয়েটার হৃদয় ছিন্ন ভিন্ন হয়ে গেছিল, কিন্তু ও থেমে থাকেনি। ভাস্করের অদম্য দৃঢ়তা ও আত্মবিশ্বাস ওর মাঝে ছড়িয়ে পড়েছিল। মা বাবার হাজার বারণকে উপেক্ষা করে যেদিন বিদেশে যাবার কথা ছিল সেদিন একা প্লেনে উঠেছিল। শুধু সঙ্গে ছিল না ভাস্কর, ওকে ওদেশে রিসিভ করতে এসেছিল ভাস্করের 2 বন্ধু। তারপর থেকে সে সব একা করেছিল আর আজও সেখানে মলি ভাস্করের নাম নিয়ে রয়ে গেছে।
এতগুলো বছর কেটে গেছে, মলি এক এক করে তার মা বাবাকে হারিয়েছে। ভাস্করের মা ছেলের শোকে বছর ঘোরার আগেই মারা যান। মলি এখন আবার সে আগের মতন ভীষণ একা। যে একাকিত্বকে সে একদিন ভয় পেত, সে একাকিত্ব এখন ওর নিত্য সঙ্গী। এখন আর সেরকম ভয় পায় না, রাতে আর আলো জ্বালিয়ে রাখে না, সারাদিন কাজকর্মে ব্যস্ত থাকে। ছাত্রছাত্রীরা ওর প্রাণ, তাদের জন্য যতটা পারে করে। ইউনিভার্সিটিতে কারো কোনো সাহায্য লাগলে মলি আপ্রাণ চেষ্টা করে সাহায্য করার। মল্লিকা নন্দী এখন ইউনিভার্সিটি অফ বার্কলের ফুল প্রফেসর। সারাদিন কাজ করে বাড়ি ফিরে একা থাকে আর মাঝে মাঝে পুরনো অ্যালবাম দেখে। সন্ধেবেলা টিভি দেখে, বাঙালি কমিউনিটিতে কোনো অনুষ্ঠান থাকলে সেখানে যায়, কোনো অনুষ্ঠান মিস করে না, এখনও নাচে। রবিবার দিনগুলো কিছু মেয়েকে নাচ শেখায়, তাদের থেকে যে টাকাটা পায় তার পুরোটাই দিয়ে দেয় মন্দিরে। বহুবার বহু চেষ্টা করেও মলি ভাস্করের কোনো খবর পায়নি। ইউনিভার্সিটি থেকে ওরা ভাস্করের কোনো হদিশ বা অবস্থান জানতে পারেনি তারা ভাস্কর জীবিত না মৃত। যে হোটেলে সে আর তার 2 সহকর্মী ছিল, সেই হোটেলের হিসেবে সে নিখোঁজ। আজও বহু বছর পরও সেই ভূমিকম্পে অসংখ্য মানুষের কোনো খোঁজ পাওয়া যায়নি। আবার কোনো সংবাদ মাধ্যমে এমন খবর এসেছে যে বেশ কিছু বিদেশিদের রাজনৈতিক কারণে গোপনে কারারুদ্ধ করে রাখা হয়েছে, যা মেক্সিকোর সরকার অস্বীকার করেছে। কারণ যাই হোক, মলির কাছে ভাস্কর ফিরে আসেনি। মলি রয়ে গেছে সেই বিদেশে, যেখানে একদিন ওর স্বপ্নের সংসার গড়ে তোলার কথা ছিল। আজ মলি 50-এর কাছাকাছি, তবুও ওর মনে একটা ক্ষীণ আশা মাঝে মাঝে মাথা চাড়া দিয়ে ওঠে, যদি ভাস্কর ফেরে। ভাস্কর ফিরে আসেনি। 27 বছর কেটে গেল। সুযোগ পেলে, ছুটি থাকলে মলি এদিক ওদিক ঘুরে বেড়ায়, কখনো বন্ধু বান্ধবের সঙ্গে, কখনো বা একা। এর আগেও এসেছে মেক্সিকোতে তার প্রাণের মানুষটিকে খুঁজে পাবার আশায়, কিন্তু কোনোবারই তার সন্ধান মেলেনি। এবার তাই একটু অন্যদিকে যেতে শুরু করলো। দুপুরের গরমে বেশ ক্লান্ত লাগছিল। সামনে দেখা গেল এক বৌদ্ধ মঠ। মলি আর তার 2 সহকর্মী ঠিক করলো মঠের ভেতর ঢুকে একটু জিরিয়ে নেবে, তারপর সূর্যের তাপ কমে গেলে হোটেলে ফিরে যাবে। মঠে জলের সন্ধানে গিয়ে মলি অবাক হলো। মনে হলো বহু বছর আগের সে চেনা গলার স্বর ভেসে আসছে দেওয়ালের ওপাশ থেকে। কার গলা? একটু এগিয়ে গেল, গিয়ে দেখলো ফতুয়া পড়া একজন বসে কয়েকজন মানুষের সঙ্গে কথা বলছে। ও কি স্বপ্ন দেখছে? ভেতরে ঢুকে সেখানে প্রার্থনার পতাকা এবং প্রাচীন মন্ত্রের মধ্যে মলি একটি পরিচিত মুখের আভাস পেল। অনেক সাহস নিয়ে এগিয়ে গেল দেখার জন্য যে মানুষটার বাম হাতের বাজুতে কোনো উল্কি আছে কিনা। নিমেষের মধ্যে মলির বুকে এক তড়িৎ প্রবাহ ঘটে গেল। হ্যাঁ, আছে বই কি। সেখানে মলি লেখা আছে এক হৃদয়ের ফ্রেমের ভেতর। সত্যি ভাস্কর তাকে ভীষণ ভালোবাসত। স্মৃতি তার না থাকলেও মনের ভেতর তা বাসা বেঁধেছে। কিন্তু সে ছিল ভিন্ন এক মানুষ। তার স্মৃতির শরতের পাতার মতো ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে মলির জীবনে। ভূমিকম্প তার অতীত কেড়ে নিয়েছিল। জীবনের পরিকল্পনা টুকরো টুকরো করে ভেঙে ফেলেছিল সব আশা আকাঙ্ক্ষা। ভাস্কর এককালে সাহিত্যের সম্রাট আর সুরের পূজারী ছিল। এখন শিশুদের সে জীবনযাপনের শিল্প শেখাচ্ছে, আর বড়দের শেখাচ্ছে শান্তির মন্ত্র। ওর চোখে চোখ পড়তেই অন্যদিকে মাথা ঘুরিয়ে অন্যদের সাথে কথা বলতে শুরু করলো। মলিও ছাড়ার পাত্রী নয়। ও তার সামনে গিয়ে দাঁড়ালো। আস্তে আস্তে মলি মানুষটির পাশে গিয়ে বসলো। মলি তার কাছে এলো। উত্তেজনায় তার বুক দুরু দুরু করে কাঁপছে। ভাস্কর, ভাস্কর মামা, সে ফিসফিস করে বলল, তোমার কি মনে আছে? মানুষটার দৃষ্টি তার মুখের দিকে স্থির ছিল, যেন তার চোখের গভীরে উত্তর খুঁজছে। কিন্তু স্মৃতি অধরা রয়ে গেল। প্রজাপতির মতো আঙুল দিয়ে পিছলে যাচ্ছে। সে বলে উঠল, মিয়েস্টা সাবল্যান্টো আমি। তার মানে হলো, আপনি কি আমাকে কিছু বলছেন? মলি বুঝতে পারলো মেক্সিকোতে থেকে এত বছরের স্প্যানিশটা ভালো শিখে গেছে মানুষটা। তাই ও আবার বাংলায় বলল, একটু জোরে পরিষ্কার করে, আমি মলি, তোমার মলি। আমাকে চিনতে পারছো না? ভাস্কর তারপর একটু অবাক হয়ে ওর দিকে ফাঁকা দৃষ্টিতে তাকালো। ভাঙা বাংলায় বলল, অনেক দিন কারুর সাথে বাংলা বলিনি, জানি না কতদিন। অনেক সময় নিয়ে একটু ইতস্তত করে বলল, না, আমি আপনাকে কোথাও দেখেছি বলে মনে করতে পারছি না। আপনি আমাকে চেনেন? ওরা বলে আমি এখানে আছি অনেক বছর। মঠের সবাই আমাকে ডাকে কিরণ।
পরে অন্যদের সাথে কথা বলে মলি জানতে পারল যে 27 বছর আগের ভূমিকম্পের 2 দিন পর মঠের একজন সন্ন্যাসী তাকে খুঁজে পায়। তার মাথায় সাংঘাতিক চোট লেগেছিল। তাকে সেবা শুশ্রূষা করে ওরা ভালো করে তোলে, কিন্তু মানুষটার স্মৃতিশক্তি সম্পূর্ণ হারিয়ে গেছে, নিজের নাম বলতে পারেনি। সেই থেকে সে ওদের সাথে এখানেই থাকে। ওকে তারা নাম দিয়েছে কিরণ। সে এত বছর মঠের সন্ন্যাসী আর অন্য কর্মচারীদের সঙ্গে মিশে গেছে, তাদের সাথে থেকে তার নতুন জীবন শুরু করেছে। সেদিন মলি মঠের অধ্যক্ষর সঙ্গে কথা বলে ভাস্করকে ক্যালিফোর্নিয়া নিয়ে যাবার ব্যবস্থা করে। ক্যালিফোর্নিয়ার বন্ধু আর অন্যদের সহায়তায় ভাস্করকে মলির ক্যালিফোর্নিয়ার বাড়ি নিয়ে আসতে খুব একটা বেশি সময় লাগেনি। ভাস্কর যে ইউনিভার্সিটিতে অধ্যাপনা করত তাদের মলি সব জানালো। এখন আগের অনেকেই আর সেখানে নেই। এতগুলো বছর কেটে গেছে যে তারা ভাস্করের সঙ্গে দেখা করলো নিউ ইয়র্ক থেকে এসে। সে এক অদ্ভুত পরিস্থিতি। মলি ঠিক করলো তাকে কিরণ বলেই ডাকবে, কারণ সে নামেই সে সাড়া দেয়। ভাস্কর বলে ডাকলে কোনো উত্তর আসে না। তাছাড়া মলি তো তাকে কখনো সে নামে ডাকেনি, সবসময় ভাস্কর মামা বলে ডেকেছে। মানুষটার সঙ্গে এক বাড়িতে থাকতে একটু অস্বস্তি লাগছিল মলির, কারণ সে তো কখনো ওর সাথে থাকেনি। তবে তারা এখন একা নয়। মলির এখন বাড়ি ভর্তি বন্ধু, সহকর্মী, ছাত্রী, মন্দিরের অন্য সদস্যরা অনবরত যাতায়াত করছে যদি মলির কোনো প্রয়োজন হয় তাদের। অবশেষে যে রাতে ওরা সম্পূর্ণ একা হলো, সে রাতে কিরণ দেখল মলি এক ব্যালকনিতে একা বসে আছে। আকাশের তারা দেখছে হয়তো। ধীরে ধীরে সে মলির পেছনে গিয়ে দাঁড়ালো। তুমি বলছো আমাদের বিয়ে হয়েছিল, তোমার কাছে কোনো ছবি আছে? ধ্যানমগ্ন মলি চমকে উঠল। হ্যাঁ হ্যাঁ আছে বই কি, একটু দাঁড়াও, নিয়ে আসছি। মলি ছুটে গিয়ে ওর সেলফ থেকে ছবির অ্যালবাম নিয়ে আসলো। ভাস্কর মন দিয়ে ছবিগুলো দেখল অনেক সময় নিয়ে। দুজনে চুপ করে বসে ছবি দেখছিল। মলি মাঝে মাঝে এক একটা ছবি নিয়ে মন্তব্য করছিল। পরদিন মলি তাকে তাদের চিঠিগুলো দেখালো, বিশেষ করে সেই সব চিঠি যেগুলোতে ভাস্কর তার জন্য নোট লিখে পাঠাতো, আর তার সঙ্গে একটা করে চিরকুট থাকতো যাতে সে তার প্রেয়সীকে জানাতো তার মনের কথা, আশা, আকাঙ্ক্ষা এবং ভবিষ্যতের পরিকল্পনা। সেগুলো সবসময় লেখা থাকতো অন্য রঙের কালি দিয়ে। ইতিমধ্যে মলি ভাস্করকে ডাক্তারের কাছে নিয়ে গেছে। কেউ খুব একটা আশা দিতে পারেনি তাকে যে কোনোদিন তার স্বামীর স্মৃতি আর ফিরে আসবে সে ব্যাপারে। আবার কোনো ডাক্তার বলেছেন হয়তো কোনো পুরনো জায়গা বা চেনা মানুষকে দেখলে কিছু মনে আসতে পারে। তাজ্জব ব্যাপার, পুরনো মানুষ সে নিজেই, তার দুষ্টু মলি, তাকেও চিনতে পারছে না সে। তাহলে আর কোন জিনিস তার স্মৃতি ফিরিয়ে আনবে? অল্টারনেটিভ মেডিসিন ও বিভিন্ন যোগ কেন্দ্রতে যোগাযোগ করে মলি। কোনো কিছুতেই কোনো সুরাহা হয় না। আর এদিকে ভাস্কর চেষ্টা করে চলে নিজেকে জানার। মলির বিশাল লাইব্রেরিটা ওকে টানে। ও প্রতিদিন কয়েকটা বই খোলে আর পড়ে। একদিন মলি সকালবেলা বাথরুম থেকে বার হয়ে ব্রেকফাস্ট রেডি করছিল। হঠাৎ শুনতে পেল ভাস্করের গলায়, মাই হেয়ার অ্যাচেস অ্যান্ড ড্রাউসি নামনেস পেইন। ছুটে গেল মলি, দেখল ভাস্করের হাতে রয়েছে জন কিটস কালেক্টেড পোয়েমস। ওর হাত রয়েছে একটা কবিতার ওপর, কিন্তু ও না দেখে সেই আগের মতন ভরাট গলায় সে কবিতা আবৃত্তি করে চলেছে। চোখ রয়েছে জানলার বাইরে আকাশের দিকে। মলি ধীরে ধীরে এসে ভাস্করের পেছনে দাঁড়ালো। একটু পরে থেমে গেল ভাস্কর। মলি বলল, থামলে কেন? ও খেয়াল করেনি মলি দাঁড়িয়েছে। তখন বলল, আচ্ছা আমি কি এরকম করে রিসাইড করতাম আগে? মলির চোখে জল। ও কথা বলতে পারল না, শুধু মাথা নাড়ল। তারপর একটু অপেক্ষা করে ঢোক গিলে বলল, হ্যাঁ ভাস্কর মামা, ঠিক এভাবে। তোমার মনে পড়েছে? ভাস্কর বসল চেয়ারে, বলে চলল কবিতার বাকিটুকু। শেষে বলল, কিন্তু মলি, আমার যে নিজের কথা কিছু মনে পড়ছে না। মলি ওর কাঁধে হাত রেখে চোখে চোখ রেখে বলে, তাতে কি হয়েছে? আমি তো আছি তোমাকে মনে করানোর জন্য। তুমি এ নিয়ে বেশি ভেবো না। তোমাকে আমি যে আবার আমার করে পেয়েছি সেটাই আমার বড় পাওনা, বড় আশীর্বাদ। ভাস্কর চুপ করে বসে থাকে। মলি বলে, চলো, খিদে পেয়েছে, ব্রেকফাস্ট প্রায় হয়ে গেছে। তুমি কাল রাতে তোমার পায়েস পুরোটা খাওনি, এখন খাবে। ভাস্কর বলে ওঠে, সত্যি পায়েসটা খুব ভালো করেছো কাল। তুমি কি করে জানলে আমি এটা ভালোবাসি? মলি একটু মুচকি হেসে বলল, আমি সব জানি, আমি যে তোমার। পৃথিবীর সেই শান্ত কোণে নিজের বাড়িতে বসে মলি নতুন করে তাদের স্মৃতির সুতো বুনে চলল।
মলি তাদের প্রেমের গল্পগুলো ভাগ করেছে গ্যালিলিও দেখতে যাওয়া আর তার চুপি চুপি ভাস্করকে আই লাভ ইউ বলা, ভাস্করের উদাত্ত কণ্ঠে স্কাইলার্ক কবিতা আবৃত্তি করা। যেদিন ওদের রেজিস্ট্রারের অফিসে বিয়ে হয়েছিল সেদিনকার আনন্দ, ভাস্করের প্রতিবারের চিঠিতে লোকানো এক প্রেমিকের উজাড় করা ভালোবাসা, আর মলির নিজের ছেলে মানুষই ভাস্করকে বিয়ের পরও মামা ডাকা, চুরি করা চুম্বন, আর যেদিন ভাস্কর মলিকে বলেছিল যে ও নিজের হাতের বাজুতে মলির নামের উল্কি করেছিল সেদিনের মলির উত্তেজনা। 27 বছর তো খুব একটা কম সময় নয়। মলির সারা জীবন লেগে যাবে ভাস্করকে ওদের হারিয়ে যাওয়া দিনগুলোর কথা বলতে বলতে। মলি বলে চলে দিনের পর দিন তার এই ধ্রুব তারাকে তাদের প্রেমের গল্প, সেই প্রেম যা সময়কে অস্বীকার করেছিল, ভূমিকম্প যা তাদের বিচ্ছিন্ন করেছিল, এবং তারপরের নীরব বছরগুলি। ভাস্কর শোনে, তার চোখ বিস্তৃত সুরের প্রতিধ্বনি খোঁজে। হাজার হলেও ও তো মানুষ। একদিন মনটা এত খারাপ লাগে যে ঘরের দরজা বন্ধ করে কাঁদে মলি। কাছে পেয়েও কি তাকে সম্পূর্ণরূপে আগের মতন করে আর কোনোদিন পাবে না? তারপর আবার চোখের জল মুছে ভাস্করের সামনে গিয়ে দাঁড়ায়, কোনো কথা বলে, একসাথে বসে চা খায়। মলির হাতের চাটা ভাস্কর খুব পছন্দ করে। এতদিন মঠে সেরকম কিছু খেত না, তাই কোনো দিন মলিকে জিজ্ঞেস করে আবার কখন চা বানাবে সে। মলি যখন ইউনিভার্সিটি যায় ও তখন বই পড়ে, টিভি দেখে। মলি যাবার সময় জিজ্ঞেস করে, কখন ফিরবে তুমি? মলি হেসে উত্তর দেয়, যত তাড়াতাড়ি পারবো ফিরবো আমি তোমার কাছে, যতটা সময় পারবো আমি তোমার কাছে থাকবো, আর তোমায় কোথাও যেতে দেব না। তারপর একটু মুচকি হাসে। তারপর নিস্তব্ধতায় তারা নতুন করে শুরু করে আবার তাদের জীবন। মলির 50 বছর আর ভাস্করের 65 বছর বয়সে। মলি ভাস্করের স্মৃতি রক্ষক হয়ে ওঠে। ভাস্কর মন দিয়ে গল্পগুলো শোনে, আবার কখনো বা প্রশ্ন করে একটার পর একটা। মলি তার গলার লকেট খুলে দুজনের ছবি দেখালো। ভাস্কর সে ছবি দেখে মলির মুখটা একবার নিজের হাত দিয়ে স্পর্শ করলো, আর তারপর নিজের মুখটা ছুঁয়ে দেখলো। কি বুঝলো কে জানে, কিন্তু তার মুখটা হঠাৎ প্রদীপের মতন জ্বলে উঠল। মনে হলো কিছু যেন একটা ভাবছে। তবে কি ওর স্মৃতিশক্তি ফিরে আসলো? প্রেমের কোনো বয়স নেই, কে যেন বলেছিল। হ্যাঁ, মলি আর ভাস্করের প্রিয় কবি ও নাট্যকার শেক্সপিয়ার। কিরণ মানে ভাস্কর ধীরে ধীরে মলির কাছাকাছি আসতে শুরু করে। একসাথে তারা প্রেমের একটি গাথা সৃষ্টির চেষ্টা করে, একটি ভঙ্গুর অথচ স্থিতিস্থাপক সুতো দিয়ে, যা কয়েক দশক ধরে বিস্তৃত। ভাস্কর মলির সঙ্গে যেতে শুরু করে স্থানীয় অনুষ্ঠানগুলোতে। সেখানকার কিছু মানুষের অনেকেই ভাস্কর সম্বন্ধে জানে বা তাকে মনে আছে। তাদের সঙ্গে ধীরে ধীরে কথা বলতে শুরু করে, এখনকার কথা, টেলিভিশনে কি চলছে, কোন দেশে যুদ্ধ চলছে ইত্যাদি। তার হাসি ফিরে এসেছে, নরম কিন্তু কম প্রাণবন্ত নয়। মলি ভাস্করের উপস্থিতিতে তাদের বন্ধনের সারমর্ম প্রকাশ করে, সময় উন্মোচন অনুভব করে। দুজনে মলির বাগানে সকালে একসাথে পায়চারি করে খালি পায়ে, ফুলের চারা লাগায়, টমেটো গাছে জল দেয়, বাতাসের কাছে গোপন কথা ফিসফিস করে। মলি আগের মতন রবিবারে মেয়েদের নাচ শেখাতে শুরু করে। ভাস্কর মন দিয়ে দেখে। একদিন নিজে এসে ওদের সঙ্গে বসলো। যে ছেলেটি এতদিন তবলা বাজাতো, সে যখন বাজাচ্ছিল ভাস্কর তাকে কিছু ট্রিক্স শেখালো। অবাক হয়ে সে দেখল অদ্ভুতভাবে সে তবলার তাল ভোলেনি, বাজাতে ভোলেনি। মলির বুকটা গর্বে ভরে উঠল। সে মুচকি হাসল ভাস্করের দিকে চেয়ে। মলি প্রতিটি ক্ষণস্থায়ী দিনের সাথে ভালোবাসার নতুন দিকগুলি আবিষ্কার করেছিল। ভাস্করও কি তার চেষ্টা করছিল? এরপর এলো সে বিশেষ দিন, যার অপেক্ষা করেছে মলি যেদিন থেকে তার স্বামীর সন্ধান পেয়েছে। মলি সামারে ঠিক করলো কলকাতা যাবে ভাস্করকে নিয়ে 3 মাসের জন্য। ওদের বাড়িটা এখনো আছে। ওদের পুরনো বিশ্বস্ত কর্মচারী পূর্ণদার ছেলে এখন তার দেখাশোনা করে, আর সেখানেই থাকে নিজের পরিবার নিয়ে, ঠিক যেমনটি তার বাবা আর ঠাকুরদা করত। আর সবকিছু সম্ভব হয়েছে মলির আত্মবিশ্বাস, সাহস আর মনোবলের জন্য। ওই 27 বছরের প্রতিটি দিন আর মুহূর্তে ভাস্করকে খুঁজে পাওয়ার আশা ছাড়েনি। মনের কোণে বরাবর সেই আশা ছিল যে একদিন তাকে খুঁজে পাবে।
যেদিন ভাস্কর আর মলির পৌঁছনোর কথা কলকাতায়, সেদিন পূর্ণদার ছেলে রঞ্জন বাড়িটাকে সুন্দর করে গুছিয়ে রেখেছিল। সে এয়ারপোর্টে ওদের আনতে গেছিল। মলি আগে থেকে ভাস্করকে বলে রেখেছিল কোথায় যাচ্ছে ওরা। তার বেশি কিছু আর বলেনি। বেশি বলে ওকে বিচলিত করে দেবার তো কোনো মানে হয় না। তাই এয়ারপোর্টে নেমেই ওরা লাগেজ নেবার পর বার হয়েই দেখে রঞ্জন দাঁড়িয়ে আছে। ভাস্কর এক অবাক কাণ্ড করল। রঞ্জনকে দেখে দুহাত বাড়িয়ে এগিয়ে গেল আর জোরে বলে উঠল, পূর্ণদা, কেমন আছো? রঞ্জন বলল, দাদাবাবু, আমি রঞ্জন, তোমাদের পূর্ণদার ছেলে গো। তুমি আমাকে অনেক ছোট দেখেছ, বাবা তো চলে গিয়েছে বহুদিন। ভাস্কর একটু থমকে দাঁড়ালো রঞ্জনের কথা শুনে। কিছু যেন ভাবল। মলি গভীর আগ্রহ নিয়ে তার মুখের দিকে তাকিয়ে রইল। রঞ্জনকে দেখতে সত্যি হুবহু পূর্ণদার মতন। তাকে পূর্ণদা বলে ভুল করাটা খুব স্বাভাবিক। তাছাড়া ভাস্করের ক্ষেত্রে সব যে স্থির হয়ে গেছে। ওর তো মাথায় আসেনি কতদিন হলো সে তার দেশে ফেরেনি, যে পূর্ণদা তাকে কোলে পিঠে চড়িয়ে বড় করেছিল। তার স্মৃতি সে এখনও একই রকম আছে। মলির প্ল্যান মতন ওদের জন্য রঞ্জন একটি ট্যাক্সি রেডি রেখেছিল। সবাই ট্যাক্সিতে উঠে চলল ওদের বাড়ি। ট্যাক্সিতে ভাস্কর বেশি কথা বলল না, দু একটা কথা জিজ্ঞেস করলো। তারপর বাড়ি এসে ঘরে ঢুকে কাউকে কিছু না বলে সোজা চলে গেল ওর মায়ের ঘরে। কেউ নেই সেখানে, দেওয়ালে ঝুলছে মায়ের ছবি। মলি তাড়াতাড়ি ওর পেছন পেছন এলো। তখন ওকে বলল, হ্যাঁ, তুই তো আমাকে বলেছিস মা আর নেই। একটা দীর্ঘশ্বাস ছাড়ল সে। মলি এই প্রথম শুনল ভাস্করের মুখে ওকে তুই বলে সম্বোধন করা এতগুলো বছর পর। ভাস্কর মামা বলে মলি আছড়ে পড়ল ভাস্করের বুকে। গত 1 বছর যুদ্ধের সৈনিকের মতন মলি চেষ্টা করে গেছে ভাস্করকে তার পৃথিবীতে ফিরিয়ে আনার। আজ হয়তো তার সেই যুদ্ধ জয়ের শঙ্খধ্বনির মুহূর্ত এগিয়ে এলো। ভূমিকম্প অনেক নিয়েছে, কিন্তু তাদের ভালোবাসা চুরি করতে পারেনি। ভাস্কর তাকে আগের মতন জড়িয়ে ধরে। আবার শুরু করা যাক, সে ফিসফিস করে বলল। ভাস্কর এবং মলি তাদের নতুন স্মৃতিকে নিয়ে পুরাতন স্মৃতির মালায় জুড়ে দেয়। হৃদয়ের মঠে তাদের পদক্ষেপগুলি সময়ের সাথে প্রতিধ্বনিত হয় এমন একটি প্রেম গাথা, যা ভূমিকম্প এবং স্মৃতির দুর্বলতাকে অস্বীকার করতে সক্ষম হয়। ভাস্কর তার হারিয়ে যাওয়া স্মৃতি সম্পূর্ণ ফিরে পায়নি একদিনে, তবে প্রেম সময় এবং যুক্তিকে অতিক্রম করে। ভাস্করের স্মৃতি একটু একটু করে ফিরে আসে, আর মলিও আশা ছাড়ে না। অন্তত এখন আগের মতন ওকে নাম ধরে ভাস্কর ডাকে, ওর চোখে চোখ রেখে কথা বলে, আর দুজনে বিকেলবেলা লেকের ধারে হাত ধরে বেড়াতে যায়। ইতিমধ্যে মলি আর ভাস্করের জানাশোনা বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন অনেকেই ওদের সঙ্গে দেখা করতে এসেছে। তাদের সবার বিশ্বাস এমন ভালোবাসা স্বর্গকেও নাড়াতে পারে। এখনও রাতে মাঝে মাঝে মলির ঘুম ভেঙে যায় এক অজানা আশঙ্কায়। ওকে আবার শান্ত করে ঘুম পাড়িয়ে দেয় ওর স্বামী ভাস্কর, আর বলে, এই তো আমি আছি এখানে, ঘুমিয়ে পড়ো সোনা। ঠিক যেমনটি করে বলতো অনেক বছর আগে।